নিজেকে গ্রহণ করার বিপ্লব শুরু হোক এখান থেকেই। আমরা অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এক ধরনের অভ্যন্তরীণ শূন্যতা অনুভব করি, যেন কিছু একটা ভুল আছে আমাদের মধ্যে। মনে হয় আমরা যথেষ্ট নই। হয়তো দেখতে, পড়াশোনায়, চরিত্রে বা সম্পর্কের দিক থেকে আমরা নিজেকে অযোগ্য, অপর্যাপ্ত বা ভাঙা মনে করি। এই অনুভূতির মাঝে আমরা এমন এক ঘোরে হারিয়ে যাই যার নাম অযোগ্যতার ঘোর, ট্রান্স অফ আনওয়ার্দিনেস। তারা ব্র্যাচের লেখা র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বইটি আমাদের সেই ঘোর থেকে জাগিয়ে তোলে। এটি শুধুমাত্র একটি আত্ম-উন্নয়নমূলক বই নয়, বরং এটি একটি আত্ম-উপলব্ধির পথনির্দেশিকা, যেখানে বৌদ্ধ দর্শন, মনোবিজ্ঞান এবং ধ্যানচর্চার মাইন্ডফুলনেস মিলিত সুরে আমাদের শেখানো হয় কিভাবে আমরা নিজেকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি এবং নিঃস্বার্থভাবে গ্রহণ করতে পারি। অধ্যায় ১, অযোগ্যতার ঘোর, দ্য ট্রান্স অফ আনওয়ার্দিনেস। সারাংশ: এই অধ্যায়ে লেখিকা বোঝাতে চেয়েছেন যে বেশিরভাগ মানুষই নিজেদের অযোগ্য, অপর্যাপ্ত বা ভুল কিছু হিসাবে দেখে। আমরা প্রায়শই মনে করি আমাদের মধ্যে এমন কিছু সমস্যা আছে যেগুলোর কারণে আমরা ভালোবাসা, শ্রদ্ধা বা শান্তি পাওয়ার যোগ্য নই। এই ভুল ধারণা আমাদের একটি ঘোরের মধ্যে আটকে রাখে, যেটা লেখিকা বলেছেন ট্রান্স অফ আনওয়ার্দিনেস, অর্থাৎ অযোগ্যতার ঘোর। পয়েন্ট এ, এই ঘোরের মূল বৈশিষ্ট্য কি? ১. অন্তর্নিহিত আত্মসমালোচনা। আমরা প্রায় সবসময় নিজেদের নিয়ে সমালোচনায় মগ্ন থাকি। আমার আরও ভালো করা উচিত ছিল, আমি যথেষ্ট ভালো না, সবাই বুঝি আমাকে অপছন্দ করে, ইত্যাদি। ২. দ্বন্দ্বময় আত্মচেতনা। নিজেকে যেন দুই ভাগে ভাগ করা হয়। একদিকে সেই আমি যে ভুল করে, ব্যর্থ হয়, দুর্বল, আর অন্যদিকে সেই সঠিক আমি হওয়ার জন্য যুদ্ধরত আরেকটা সত্তা। ৩. অবিরত চেষ্টা ভালো হওয়ার। আমরা নিজের প্রতি ভালোবাসা বা করুণা দেখানোর বদলে সব সময় ভালো মানুষ, সফল মানুষ বা যোগ্য মানুষ হওয়ার জন্য হন্যে হয়ে ছুটি। ৪. অনুভূতির বিচ্ছিন্নতা। এই ঘোরে থাকার কারণে আমরা নিজেদের গভীর অনুভূতির সঙ্গে সংযুক্ত হতে পারি না, বরং নিজেকে, শরীরকে এবং বর্তমান সময়কে অস্বীকার করি। পয়েন্ট বি, লেখিকার ব্যক্তিগত অভিজ্ঞতা। তারা ব্র্যাক নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন, কিভাবে তিনি ছেলেবেলা থেকেই নিজেকে অপর্যাপ্ত মনে করতেন। স্কুলে ভালো না করলে, অন্যদের সঙ্গে তুলনায় পিছিয়ে থাকলে বা পরিবারের প্রত্যাশা পূরণ না করতে পারলে তিনি মনে করতেন তার মধ্যে ভুল কিছু আছে। এই অনুভব থেকেই তিনি নিজেকে দূরে রাখতে শিখেছেন, যেন নিজের প্রকৃত রূপটাকেই গোপন রাখতে হবে। পয়েন্ট সি, একটি গুরুত্বপূর্ণ বাক্য, কোটেশন, সামথিং ইজ রং উইথ মি। এই একটি ভাবনা আমাদের অস্তিত্বকে আচ্ছন্ন করে রাখে, যা আমাদের ভেতরকার গভীর শান্তি ও করুণার বোধকে ঢাকা দিয়ে রাখে। পয়েন্ট ডি, লেখিকার বার্তা। আমরা যতক্ষণ এই ঘোরে থাকি ততক্ষণ আমরা নিজেদের প্রকৃত সম্ভাবনা বা আনন্দ অনুভব করতে পারি না। এই ঘোর থেকে জেগে ওঠার জন্য দরকার সচেতনতা, মাইন্ডফুলনেস এবং করুণা। আমাদের শিখতে হবে নিজের ভেতরের কথোপকথন শুনতে, সেটা সমালোচনামূলক না হয়ে যেন বন্ধুর মতো হয়। পয়েন্টকে একটি রূপক, মেটাফর। লেখিকা বলেছেন এই অযোগ্যতার ঘোর অনেকটা এমন একটি জাদুর মতো যা আমাদের চোখের সামনে একটি মোহ তৈরি করে। আমরা আয়নায় তাকিয়ে সত্যটা দেখি না, বরং আমাদের ভয়, লজ্জা আর অপূর্ণতার ছায়া দেখি। পয়েন্ট এক্স, অধ্যায়ের শিক্ষা। ১. নিজেকে ভালোবাসা মানে ভুলগুলো অস্বীকার করা নয়, বরং ভুলগুলো সত্ত্বেও নিজেকে সম্পূর্ণ ও মানবিক হিসাবে দেখা। ২. আমরা যেমন তেমনই প্রেম পাওয়ার যোগ্য, আমাদের নিজের প্রতি প্রেম ও করুণা দিয়ে দেখতে হবে। ৩. সচেতন উপস্থিতি, প্রেজেন্ট অ্যাওয়ারনেস। এই মুহূর্তে নিজের অভিজ্ঞতাকে মেনে নেওয়াই এই ঘোর থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। পয়েন্ট ওয়াই, অধ্যায়ের শেষ বার্তা। এই অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুঃখ, অশান্তি বা ভয় আমরা প্রতিদিন অনুভব করি, তার মূলে আছে এই বিশ্বাস। অধ্যায় ৩, পবিত্র বিরতি, দ্য সেক্রেড পজ। সারাংশ: এই অধ্যায়ে লেখিকা আমাদের শেখান কিভাবে জীবনের ব্যস্ততার মাঝে একটু পবিত্র বিরতি নিয়ে নিজের ভেতরে ফিরে আসা যায়। যখন আমরা কোনো কঠিন অনুভূতির সম্মুখীন হই, ভয়, লজ্জা, রাগ বা দুঃখ, তখন আমরা সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া করি।
হয় সেই অনুভূতি থেকে পালিয়ে যাই, নয়তো তার সঙ্গে যুদ্ধ করি। কিন্তু তারা ব্র্যাক বলেন, আমাদের আসল দরকার একটি থামা, একটি পজ, যেখানে আমরা সেই অনুভূতির পাশে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। এই ছোট্ট বিরতিই পারে আমাদের চেতনাকে বদলে দিতে। ঘোর। আমরা সাধারণত যা করি, যখন রাগ করি তখন চিৎকার করি বা নিজেকে গুটিয়ে নিই, যখন লজ্জিত হই তখন নিজেকে তুচ্ছ ভাবি, যখন ভয় পাই তখন নিজের অস্তিত্বকেই প্রশ্ন করি। এই প্রতিক্রিয়াগুলো স্বয়ংক্রিয়, অটোম্যাটিক, এগুলো ঘটে যায় আমরা ভাবার আগেই। এটাই ঘোর ট্র্যান্সের প্রভাব। হ্যাঁ, সেক্রেট পজ কি? সেক্রেট পজ মানে হল একটি মুহূর্তের জন্য থেমে যাওয়া, নিজের শ্বাস, অনুভূতি, চিন্তা সব কিছুর সঙ্গে নিঃশব্দে বসে থাকা, পালিয়ে না যাওয়া, প্রতিক্রিয়া না দেখানো, বরং সচেতনভাবে শুধু থাকা। এই থেমে যাওয়ার ভেতরেই শুরু হয় সচেতন উপস্থিতি, মাইন্ডফুলনেস। সেক্রেট পজের ধাপগুলো: ১. থেমে যাও, স্টপ। যেখানেই থাকো, যেমন অবস্থাতেই থাকো, নিজেকে বলো একটু থামি। ২. শরীরের অনুভূতি লক্ষ্য করো, নিজের দেহে কি হচ্ছে খেয়াল করো। বুক ধড়ফড় করছে, হাত ঘামছে, পেট মোচড়াচ্ছে। ৩. বিচার না করে অনুভব করো, কোনো অনুভূতিকে ভালো বা খারাপ বলো না, শুধু তাকে অনুভব করো। ৪. শ্বাসের সঙ্গে সংযুক্ত হও, কয়েকবার গভীর শ্বাস নাও, এই শ্বাসই তোমার এই মুহূর্তে ফিরে আসা। ৫. একটি গল্প। লেখিকা একবার রাগের মাথায় তার মাকে কড়া কিছু কথা বলেন, পরে নিজের অপরাধবোধে ডুবে যান। কিন্তু এই অধ্যায়ের শিক্ষা অনুসারে তিনি নিজেকে থামালেন, একটু বসে নিজের অনুভূতির দিকে তাকালেন। এই বিরতিতে তিনি বুঝলেন তার রাগের পেছনে ছিল অনেক পুরনো কষ্ট, এবং সে কষ্টটাকে আলিঙ্গন না করলে শান্তি আসবে না। এই গল্পটি দেখায় সেক্রেট পজ কিভাবে অপরাধ বোধ ও অনুতাপের জ্বালাকে শান্ত করে। ব্র্যাক, কেন এটা পবিত্র? কারণ এই ছোট্ট বিরতি আমাদের চেতনার দরজা খুলে দেয়। এটা আমাদের অচেতন প্রতিক্রিয়া থেকে সচেতন জবাবদিহিতে নিয়ে যায়। এটা কোনো বড় ধ্যান নয়, বরং প্রতিদিনের জীবনে শতবার নেয়া ছোট্ট আত্মসম্পর্কের মুহূর্ত। গভীর উক্তি। লেখিকার একটি গভীর উক্তি, দ্য পজ ইজ দ্য গেটওয়ে টু র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ একটি থেমে যাওয়ার মুহূর্তই আমাদের সত্যিকারের গ্রহণের পথে নিয়ে যায়। তাহলে অধ্যায়ের মূল শিক্ষা: ১. নিজের কষ্ট থেকে পালিয়ে না গিয়ে তাকে একটু সম্মান দিয়ে থেমে দেখা, এটি মুক্তির শুরু। ২. পবিত্র বিরতি শুধু ধ্যানের সময় নয়, যে কোনো কঠিন মুহূর্তেই এটি প্রয়োগ করা যায়। ৩. যখনই আমরা থামি, তখনই আমরা ভবিষ্যতের ভয় আর অতীতের দুঃখ থেকে মুক্ত হয়ে বর্তমানে ফিরি। সহজ অনুশীলন: পরবর্তীবার যখন কোনো কিছু তোমায় ব্যথা দেবে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে ৩টি গভীর শ্বাস নাও এবং বলো, আমি এখন থেমে আছি, আমি নিজের অনুভূতির সঙ্গে আছি। অধ্যায় ৪, আত্মকরুণার বৃষ্টি, দ্য রেন অফ সেলফ কম্প্যাশন। সারাংশ: এই অধ্যায়ে লেখিকা আমাদের এক গভীর ও কার্যকর ধ্যান প্রক্রিয়া শেখান, যার নাম রেন। অধ্যায় ৫, নিজের দেহে ফিরে আসা, কামিং হোম টু আওয়ার বডি। সারাংশ: এই অধ্যায়ে লেখিকা বোঝাতে চান, আমরা কেবল মস্তিষ্ক দিয়ে বাঁচি বলেই আমাদের কষ্ট বাড়ে। আমরা দেহে থাকতে ভুলে যাই। চিন্তায় ডুবে থাকা, অতীত বা ভবিষ্যতের ভাবনায় হারিয়ে যাওয়া, মানসিক চাপ সবই আমাদের নিজের দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তবে সচেতন উপস্থিতি, মাইন্ডফুলনেস ও করুণা অনুশীলনের মাধ্যমে আমরা আবার আমাদের দেহে ফিরে আসতে পারি, যেখানে থাকে শান্তি, ভিত্তি এবং বাস্তবতা। দেহই সেই আশ্রয় যেখানে আমরা নিরাপদ, স্থির ও পূর্ণ হতে পারি। প্রশ্ন: কেন আমরা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই? ১. আঘাত। শারীরিক বা মানসিক আঘাতের পর আমরা দেহ থেকে বিচ্ছিন্ন হই, কারণ সেখানে ব্যথা থাকে, যা আমরা অনুভব করতে চাই না। ২. লজ্জা ও আত্মবিশ্বাস। অনেকে নিজেদের দেহ নিয়ে লজ্জিত, হয়তো চেহারা, ওজন, রং বা বিকলাঙ্গতা নিয়ে। ফলে আমরা আমাদের দেহকে এড়িয়ে চলি। ৩. চিন্তার অতিরিক্ত আধিপত্য। আধুনিক জীবনে আমরা সব কিছু মস্তিষ্ক দিয়ে করি, কাজ, সিদ্ধান্ত, অনুভব সব চিন্তার মাধ্যমে, ফলে দেহে থাকা ভুলে যাই। এবার কামিং হোম মানে কি? নিজের দেহে ফিরে আসা মানে অনুভব করা আমরা কোথায় আছি। শ্বাস, স্পর্শ, চাপ, উত্তাপ সব কিছুকে অনুভব করা।
দেহকে শত্রু নয়, বন্ধু হিসেবে দেখা। দেহকে ভালোবাসা মানে আত্মাকে ভালোবাসা, কারণ আত্মা দেহেই বাস করে। নতুন অনুশীলনের মূল মন্ত্র, ফিল ইট টু হিল ইট। তুমি যদি দেহের অভ্যন্তরীণ অনুভবগুলো অনুভব না করো, তাহলে সেগুলো কখনো সারবে না। ধ্যান চর্চা, বডি স্ক্যান। লেখিকা একটি সহজ ধ্যান পদ্ধতি শেখান। ধাপ 1, চোখ বন্ধ করে বসো, কিছু গভীর শ্বাস নাও। ধাপ 2, মনোযোগ নিয়ে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত শরীরের প্রতিটি অংশ অনুভব করো। ধাপ 3, যেখানেই টান, চাপ বা ব্যথা অনুভব করো, শুধু সেটা লক্ষ্য করো, পালিও না, বিচারও করো না। ধাপ 4, নিজেকে বলো, এই শরীরই আমার ঘর। ধাপ 5, এই অনুশীলন আমাদের আবার নিজের সঙ্গে সংযুক্ত করে। নতুন একটি গল্প। লেখিকা বলেন, একবার এক যুবতী থেরাপিতে এসে জানায় সে কোনো কিছু অনুভব করতে পারে না, না ভালোবাসা, না ব্যথা। দীর্ঘ সময় ধরে সে দেহের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছিল। ধীরে ধীরে তারা ব্রাক তাকে বডি অ্যাওয়ারনেস শেখান, যেমন মাটিতে পায়ের স্পর্শ অনুভব করা, শ্বাস নেওয়ার গতি লক্ষ্য করা। কয়েক সপ্তাহের মধ্যে সেই মেয়ে কাঁদতে শুরু করে, কারণ প্রথমবারের মতো সে নিজের দেহ ও অনুভূতি অনুভব করছিল। নতুন লেখিকার গুরুত্বপূর্ণ উক্তি, আওয়ার বডি ইজ দ্য গেটওয়ে টু প্রেজেন্স, অর্থাৎ আমাদের দেহই হল এই মুহূর্তে ফিরে আসার প্রধান দরজা। নতুন অধ্যায়ের মূল শিক্ষা, 1, দেহ কোনো বোঝা নয়, বরং চেতনাস্থিতির মন্দির। 2, আমরা যখন দেহে ফিরে আসি, তখনই আত্মসততা ও গ্রহণযোগ্যতার সঙ্গে বাঁচতে পারি। 3, দেহের প্রতি যত্ন, ভালোবাসা ও করুণা থাকা মানেই নিজেকে ভালোবাসা। নতুন বাস্তব জীবনে প্রয়োগ, যখন তুমি রাগান্বিত, লজ্জিত বা দুঃখে পড়ো, চিন্তা থেকে বেরিয়ে দেহে ফিরে এসো। অনুভব করো, পেটে চাপ আছে কিনা, বুক ধরফর করছে কিনা। গভীর শ্বাস নিয়ে নিজেকে বলো, এই শরীর আমার আশ্রয়, আমি এখানে নিরাপদ। নতুন অধ্যায় 6, নিঃশর্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব। সারা